নিরাপত্তা বিধান না করে যেভাবে ইলেকশন কমিশন চালু করেছিল আমি মনে করি সেটা আনরিয়ালিস্টিক বা অবাস্তব প্রক্রিয়া ছিল। আমরা আরবান এলাকাতে যেটা দেখতে পেলাম যে একটা বিরাট ধরনের মাইগ্রেশন হয়েছে। এসআইআরটা তৃণমূল কংগ্রেস তার মতন করিয়ে নিয়েছে, অন্যদিকে বিরোধী দলগুলোর যে কঙ্কালসার দেহ সেটা ভোটের আগেই কিন্তু প্রকাশ পেয়েছে। নমস্কার, শুভ অপরাহ্ন। দেখুন, আমরা এসআইআরের মাঝপথে আছি। আমরা কি পেলাম এখন পর্যন্ত তার একটা ছোট্ট অ্যাকাউন্ট আপনাদের সামনে রাখতে চাই। এসআইআর সাংবিধানিক ব্যবস্থা ঋতব্রত কিছুক্ষণ আগেই বললেন, এবং এটা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে। নির্বাচন কমিশন কিন্তু কোনো বায়বীয় বিষয় নয়, রাজ্য প্রশাসনের উপর ভর করে পুরো এক্সারসাইজটা কিন্তু হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা প্রথম পেলাম যে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যেন কার্যত নিজের দায়িত্ব নিয়ে যেন ইলেকশন কমিশন আর বিজেপি সমার্থক এই ভাবনা শুভেন্দু অধিকারী, আমি সরাসরি নাম ধরে বলতে চাই, অ্যাজ ইফ যেন এসআইআরের দায়িত্বটা বিজেপি নিয়ে নিয়েছে। ইলেকশন কমিশনের হয়ে বিজেপি সবসময় সওয়াল করতে লাগলো। উল্টো দিকে দেখতে পেলাম যে আমাদের রাজ্যে যারা দায়িত্বশীল, যাদের প্রশাসনে এই এসআইআরটা হচ্ছিল বা সংবিধান দায়িত্ব দিয়েছে যাদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি রাস্তার রাজনীতিতে নেমে গেলেন একদিকে, অথচ তার নিজের দলকে বললেন যে ভাই প্রত্যেকটা জায়গায় জানি মানুষের নাম থাকে, একটা নামও যাতে বাদ না যায়। পুরো দলকে নামিয়ে দিলেন, নামিয়ে দিয়ে আর উল্টো দিকে মানুষকে তাতাতে লাগলেন যে একটি নামও জানি বাদ না যায়, আমরা এসআইআর মানছি না, মানবো না, আমরা ঘেরাও করব। একটা অদ্ভুত ধরনের রাজনৈতিক তরজা পশ্চিমবাংলার মানুষ দেখলো, যেটা দেখার কথা ছিল না। একটা সাংবিধানিক প্রক্রিয়া নর্মালভাবে 2002 সালে হয়েছে, এবারও হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে আশ্চর্যজনক একটা রাজনৈতিক তরজা, যেখানে আবার বামপন্থীরাও কখনো তৃণমূলের সুরে কথা বলছেন তো কখনো বিজেপির সুরে কথা বলছেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে দেখুন, এই এসআইআর প্রক্রিয়াটা যখন চলছে তখন আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম যে এই ইলেকশন কমিশনও প্ল্যান মাফিক কিন্তু এই এসআইআর প্রক্রিয়াটা কার্যকারী করতে আসেনি। পশ্চিমবাংলার মতন রাজ্যে যখন এসআইআর করছি তখন আমার একটা মিনিমাম নিয়ন্ত্রণ থাকা দরকার এসআইআর প্রক্রিয়ার উপর। ইলেকশন কমিশন সেই নিয়ন্ত্রণ প্রক্রিয়াটাকে বাদ দিয়েই যখন বুঝতে পারলো যে পুরোপুরি তৃণমূল কংগ্রেস তার মতন করে এসআইআরকে কন্ট্রোল করছে, তার মতন করে এসআইআরকে নিয়ন্ত্রণ করছে, এবং যখন 7,800 বুথকে দেখিয়ে বলল যেখানে মৃত ভোটার কোথায়, 1 থেকে 10 জন, 2,208টা বুথে পেল, একজনও মৃত ভোটার নেই। আশ্চর্য। ইলেকশন কমিশনের তখন মাথায় হাত, তারা তখন একেবারে মাঝ পর্বে গিয়ে তারা অবজারভার পাঠাতে লাগলেন, অবজারভার বাড়ি বাড়ি দিতে লাগলো, এবং একটা বিশুদ্ধভাবে এসআইআরটা নামানো যায় কি করে তার একটা উদ্যোগ শুরু হলো, যেটা শুরুতেই করার কথা ছিল। প্রত্যেকটা জেলায় একজন করে অবজারভার পশ্চিমবাংলার মতন রাজ্যে নিয়োগ না করে এসআইআর প্রক্রিয়া যেভাবে চালু করেছিল, নিরাপত্তা বিধান না করে যেভাবে ইলেকশন কমিশন চালু করেছিল, আমি মনে করি সেটা আনরিয়ালিস্টিক বা অবাস্তব প্রক্রিয়া ছিল। দেরিতে হলেও ইলেকশন কমিশন বুঝেছে, কিন্তু বুঝে কি হলো, এই মাঝপথে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ পেল তাতে ব্রডলি কতগুলো জিনিস আপনাদেরকে বলতে চাই। একটা হলো যে 50,000-এর মতন 50,000-এর বেশি নাম বাদ গেল ভোটার তালিকায়। সেই রকম কনস্টিটিউয়েন্সি 63টা আমরা পেলাম। আমরা আবার একেবারে কম ভোটার নাম বাদ গেছে, 5,000-এর মতন ভোটার বাদ গেছে, এমন 42টা মতন পেলাম বিধানসভা কেন্দ্র। আমরা দেখলাম যে ম্যাক্সিমাম বিধানসভা কেন্দ্র 10,000 থেকে 25,000-এর মতো নাম বাদ গেছে, বাদ বাকিগুলো প্রায় 199টার মতন। কিন্তু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা আরবান এলাকাতে যেটা দেখতে পেলাম যে একটা বিরাট ধরনের মাইগ্রেশন হয়েছে, যেটা বারবার পশ্চিমবাংলায় আমরা বলতে চাইছিলাম যে পশ্চিমবাংলায় কলকাতা, তার শহরতলি এলাকা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, সেখানে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মানুষ কিন্তু যে কাজের অভাবে বেরিয়ে যাচ্ছে রাজ্য থেকে, ভিন্ন রাজ্যতে যাচ্ছে, কেউ গোয়াতে যাচ্ছে, কেউ কর্ণাটকে যাচ্ছে, কেউ তামিলনাড়ুতে যাচ্ছে, কেউ দিল্লিতে যাচ্ছে, কেউ গুজরাটে যাচ্ছে, এটা যে বাস্তব, এবং কলকাতা যে একেবারে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে তার একটা প্রতিফলন কিন্তু এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম। এবং 3-4টে ব্রড জিনিস বলে আমি শেষ করব। একটা হলো যে দেখুন, যেভাবে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পরিষ্কার দেখতে পেলাম বিএলও নিয়োগের ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলের কঙ্কালসার দেহ, সেটা সাধারণত নির্বাচনের ভোটের দিন আমরা দেখে অভ্যস্ত, এবার কিন্তু ভোটের আগেই কিন্তু প্রকাশ পেয়ে গেল।
অর্থাৎ যে বিজেপি বা সিপিএম বারবার তৃণমূলের সাথে লড়াইয়ের কথা বলে, তাদের কিন্তু সাংগঠনিক শক্তির যে জোর নেই, সেটা কিন্তু এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্পষ্ট ধরা পড়েছে। কারণ যে বিএলএ যে নিয়োগ করার প্রসেস, সেখানে নিয়োগ হয়েছে বটে, কিন্তু কেউ কিন্তু প্রসেসের মধ্যে ছিল না, একমাত্র তৃণমূল কংগ্রেস, যারা প্রায় প্রত্যেকটা বুথে ছিল। এবং ঋতব্রতর কথা ধার করে বলছি যে 80-র দশক বা 90-এর দশকে সিপিএমের মতন ভোট করিয়ে নেওয়া, যেটাকে বলি আমরা, এসআইআরটা তৃণমূল কংগ্রেস তার মতন করিয়ে নিয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলোর যে কঙ্কালসার দেহ, সেটা ভোটের আগেই কিন্তু প্রকাশ পেয়েছে। ফলে শেষ পর্যন্ত এসআইআর যে দ্বিতীয় পর্ব শুনানি, সেটা শান্তিপূর্ণ হয় কি না, শেষ পর্যন্ত সেই শুনানি পর্বে জেনুইন ভোটারদের রেখে যারা অযোগ্য ভোটার তাদের বাদ দেয় কিনা ইলেকশন কমিশন, সেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে চোখ রাখুন, আরও রাজনৈতিক ঘটনাবলী এবং প্রবাহ কিন্তু চলতে থাকবে। ধন্যবাদ। প্রথমত বলবো যে আপনারা যারা প্রত্যাশা করেছিলেন যে একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি হোক, যেখানে একজন যোগ্যর নামও বাদ যাবে না আর একজন অযোগ্য অবৈধ নামও থাকবে না, আপনারা ঠকে গেছেন, আপনারা হেরে গেছেন, আপনারা পরাজিত হয়েছেন। এই রাজনৈতিক দলগুলোর কাছে পরাজিত হয়েছেন, ইলেকশন কমিশনের ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছেন। আপনারা পাবেন না একটা বিশুদ্ধ ভোটার তালিকা। ইতিমধ্যেই যে খসড়া ভোটার তালিকা সংশোধন হয়েছে, তাতে পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা একটা বিস্তীর্ণ অঞ্চল, ডায়মন্ড হারবার থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোতে যেভাবে বিএলওদের উপর চাপ তৈরি করে ব্লক অফিসে যে অভিযোগটা উঠছে, ব্লক অফিসে কার্যত শাসক দল দখল নিয়েছিল, তারপরে যে তালিকা তৈরি হচ্ছে, সেই তালিকারই ফসল হলো 2208টা বুথে কোনো মৃত নাম পাওয়া যায়নি। পরে ইলেকশন কমিশন গোজামিল দিয়ে সেটা সংখ্যা কমিয়ে একই এনেছে। 8800 বুথে 1 থেকে 10 জনের নাম মাত্র পাওয়া গেছে মৃত হিসাবে। এটাও কিন্তু আরেকটা গোজামিলেরই লক্ষণ। ফলে এই গোজামিলের ছবিটা আপনি পাচ্ছেন। দ্বিতীয় যেটা, আপনি আশা করেছিলেন যে একটা গণতান্ত্রিক এক্সারসাইজ হবে, সেখানে রাজ্য সরকার ইলেকশন কমিশনকে সাংবিধানিকভাবে সাহায্য করবে। ইলেকশন কমিশনও একটা দায়বদ্ধ সাংবিধানিক সংস্থা হিসাবে প্রপার প্ল্যানিং করে উপযুক্ত পরিকল্পনা মোতাবেক সে কাজকর্মটা পরিচালনা করবে। ইলেকশন কমিশন যেমন আমাদেরকে ধোঁকা দিয়েছে, ব্যর্থ হয়েছে, নোয়িং ভেরি ফ্যাক্ট যে পশ্চিমবাংলা একটা পলিটিক্যালি ট্রাবলসাম রাজ্য, যেখানে আজকে যেটা তারা অবজারভার নিয়োগ করছে, সেটা প্রথম দিন থেকে করা উচিত ছিল। প্রত্যেকটা জেলায় অবজারভার নিয়োগ করে ডিএম অফিসে বসানো উচিত ছিল। তারা সেই কাজ করেছে অনেক পরে, ততদিনে যা ডিজিটাইজেশন হওয়ার হয়ে গেছে। দ্বিতীয় যে বিষয়টা, ইলেকশন কমিশনের প্রপার কোনো প্ল্যানিং ছিল না। কেন ডেটা এন্ট্রি অপারেটর রাজ্য সরকার পাবে না? সংবিধান অনুসারে রাজ্য সরকার দিতে বাধ্য। ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি, নিজের থেকে উদ্যোগ নিয়ে ডেটা এন্ট্রি অপারেটর রাখেনি, যেটা বিহারে রেখেছিল। প্রত্যেক পদক্ষেপে ইলেকশন কমিশন আমাদের ধোঁকা দিয়েছে। আবার আমরা যদি দেখি, প্রধান শাসক দলের ধোঁকা তো বললাম যে তারা ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছিল। একদিকে এসআইআরের বিরোধিতা করেছে, আর উল্টো দিকে এসআইআরের প্রক্রিয়ার মধ্যে পুরো তার কর্মী বাহিনীকে নামিয়ে দিয়েছিল যে যাতে করে মৃত ভোটার থাকে, অবৈধ ভোটার থাকে। কিন্তু যেটা আমাদের আরও দুঃখ দেয় যে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি পশ্চিমবাংলার ক্ষেত্রে তারা যে অবস্থানটা নিয়েছিল ভীষণ ডাইসি। তারা অ্যাজিভ যেন দায়িত্ব নিয়ে ফেলেছিল ইলেকশন কমিশন আমাদের, ইলেকশন কমিশনকে আমরা যেভাবে বলবো সেইভাবে চলবে। কার্যত ইলেকশন কমিশন যে রাজ্য প্রশাসনের উপর নির্ভর করে চলে, সেটা তারা ভুলে গিয়েছিলেন। এবং তারা যে ন্যারেটিভ তৈরি করেছিলেন 1 কোটি রোহিঙ্গা, 1.5 কোটি রোহিঙ্গা, আমার মনে হয়েছে সেটা শেষ পর্যন্ত বুমেরাং হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে এসআইআর শুরু করেছে বিজেপি, শেষ করব আমি। শেষ কিন্তু সত্যি বিজেপি করেছে। এর ইম্প্যাক্ট যদি আপনি আমায় বলেন যে একটা বিশুদ্ধ ভোটার তালিকা কিন্তু আমরা পাওয়ার কোনো আশা দেখতে পাচ্ছি না। আবার একই সাথে কতগুলো ইতিবাচক দিক আছে, যে আমাদের রাজ্যের অর্থনৈতিক অন্তঃসার শূন্যতা যেমন ধরা পড়েছে এতে। শুধু কলকাতা বা তার শহরতলি এলাকায় কলকারখানা বন্ধ হয়ে গেছে, তার ছবি এই এসআইআর ধরা পড়েছে তা নয়। আসানসোলের ক্ষেত্রেও সেটা সত্যি, দুর্গাপুরের ক্ষেত্রেও সত্যি, শিলিগুড়ির ক্ষেত্রেও সত্যি। আবার একই সাথে
পলিটিক্যালি এসআইআর কতটা হয়েছে আপনি বুঝতে পারবেন উত্তরবঙ্গের এসটি সিটগুলোর দিকে তাকান। উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে যে এসটি সিট আছে বা জলপাইগুড়িতে যে তফসিলি উপজাতির আসনগুলো আছে সেখানে কত পার্সেন্ট লোক বাদ গেছে, আর দক্ষিণবঙ্গের এসটি সিট যেগুলো পুরুলিয়া ঝাড়গ্রামে আছে সেখানে কত শতাংশ বাদ গেছে তার একটা তুলনামূলক পর্যালোচনা করলে বুঝতে পারবেন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের যেখানে বিপুল পরিমাণে অনুপ্রবেশের সম্ভাবনার কথা বারবার আমরা পর্যন্ত বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে বলেছেন, সেই অনুপ্রবেশকারীর ছবি এসআইআর কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়েনি, কারণ শাসক যেভাবে চেয়েছিল দিনের শেষে এসআইআরটা কিন্তু সেইভাবেই হয়েছে। এবং সাংগঠনিক জায়গা থেকে আজকে সজল বলছিল, ভাই তোমার দল তো 58,000-এর লিস্ট দিয়েছিল, 58,000-এর লিস্ট, ভুতুরে ভোটারের নাম শুনেছি, ভুতুরে বিএলএ বিজেপির তরফ থেকে কি দেওয়া হয়েছিল যে 58,000-এর মধ্যে 5,800 জন পর্যন্ত সক্রিয় ছিল কিনা সন্দেহ। তোমার বিএলএ কোথায় গেছিল যখন ব্লক অফিসগুলো দখল নিয়েছিল শাসক দল? বিশ্বনাথ দা, যেহেতু সময় খুব কম, আপনাকে খুব দ্রুত ছাড়তে হবে না, আমি আপনাকে দুটো প্রশ্ন করি, এটা সাধারণ মানুষের প্রশ্ন, বাংলা জানতে চায়। দেখুন, আমাদের রাজ্যে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি স্বীকৃত বিরোধী দল, অবশ্যই প্রধান বিরোধী দল বিজেপি। এই যে যখন বিএলও নিয়োগ হলো, স্কুল শিক্ষক, এটা বাম আমলে এরা সবাই বাম ছিল, এখন সব তৃণমূল। এই যে বিএলও যখন নিয়োগ হলো তখন নির্বাচন কমিশনের পুঙ্খানুপুঙ্খ তো দেখা উচিত ছিল যে কারা এদের মধ্যে শাসক মনোভাবাপন্ন কি নয়। সেক্ষেত্রেও তো ইলেকশন কমিশন, তুমি যদি আমায় বলো বিএলও নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি মানে একদম ভেতরের খবর বলছি, কে সিপিএম করে একে রাখা যাবে না, কে বিজেপি করে রাখা যাবে না, কার্যত বিডিও অফিসে এই কাজটা হয়েছে, অবশ্যই আরেকটা বাছাই হয়েছে এবং প্রপার ট্রেনিংও হয়নি। আমি তোমায় বলছি, এগুলো যারা আমরা ভেতরের খবর জানি, আমাদের ভাবতে অবাক লাগে ইলেকশন কমিশনের সুপারভিশন ছাড়াই এই বিএলএ। এবারে এইখানেই বিশ্বনাথ, আপনাকে একটা কথা বলবো, 2011-তে যখন পরিবর্তনের পর সরকার এলো, সেই সরকারে যারা নির্বাচন কমিশনে যেসব WBCS অফিসাররা ছিলেন তারা সবচেয়ে বেশি গুরুত্ব পেলেন, আপনি না জানেন। তার মানে শস্যের মধ্যেই ভূত লুকিয়ে আছে, এবং সেটাই স্বাভাবিক। ফেডারেল স্ট্রাকচারে নির্বাচন কমিশন যেহেতু স্বতন্ত্রভাবে অটোনমাস নয়, এটাই স্বাভাবিক। আমি বলছি যে ভারতবর্ষের অন্য প্রান্তেও তো এসআইআর হচ্ছে, পশ্চিমবাংলার তফাৎটা কোথায়? পশ্চিমবাংলা একটা পলিটিক্যাল সোসাইটি, ঠিক, যেখানে জীবন মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, রাজনৈতিক দলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটা পলিটিক্যাল সোসাইটি বা রাজনৈতিক সমাজে যে ধরনের মানে নাগরিক পরিষদ থাকার কথা, যেটা 2011 পর্যন্ত ছিল, সেই নাগরিক পরিষদটাই কার্যত নেই। এটা কার্যত তৃণমূল বিজেপি তৃণমূলের লড়াই তুমি লক্ষ্য করেছো, নাগরিক সমাজের অভাবটা অনুভব করেছি। আর একই সাথে যে মিডিয়ার একটা পোলারাইজেশনও হয়েছে, আমি বলবো যে মিডিয়ার যে একটা ওয়াচডগের যে মানে খুব স্ট্রং ওয়াচডগের ভূমিকা পালন করার কথা ছিল সেটা করেনি, এত নোটিশ খেলে এত কিছু শাসক, এবং সত্যি বলতে কি হাই স্কেলে তুমি মাইকের সামনে বলতে পারো, বিরোধী রাজনৈতিক দলগুলো মানে টেলিভিশন শোতে আছে, মাঠে কোথায় আছে? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।